দেবশ্রী ট্রাভেল ডায়েরির শ্রীলঙ্কা পর্বের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা সিগিরিয়া থেকে ডাম্বুলা হয়ে সোজা চলে যাব ক্যান্ডি শহর। সিগিরিয়া থেকে ডাম্বুলা যেতে সময় লাগবে 8 ঘন্টা মতো। পথে দেখে নেব সিল্ক ফ্যাক্টরি। এরপর চলে যাব শ্রীলঙ্কার প্রাচীনতম গুহা মন্দির ডাম্বুলা কেভ টেম্পল। আরও দেখব গোল্ডেন টেম্পল। এরপর সরাসরি যাব স্পাইস গার্ডেন। তারপর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করে আমরা চলে যাব ক্যান্ডি শহরের আমাদের আস্তানায়। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার ভিডিওটা, আর প্লিজ ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবেন আপনার পরিচিতদের সঙ্গে। আমরা এখন সিগিরিয়া থেকে সরাসরি সড়ক পথে চলেছি ডাম্বুলা কেভ টেম্পল। পথে প্রথমে দেখে নেব সিল্ক ফ্যাক্টরি। শ্রীলঙ্কাতেও যে সিল্কের উৎপাদন হয় সত্যি বলছি জানা ছিল না। যাই হোক, জানতে যখন পেরেছি ঘুরে তো দেখবই। সিল্ক ফেব্রিক তৈরি করবার পদ্ধতি তো জেনে নেবই। আপনারাও যদি লঙ্কা সিল্ক ঘুরে দেখতে চান, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম। অরিজিনাল সিল্কের কাপড় জামা সহ এখানে রয়েছে নানা রকম সুভেনির। তবে সিল্কের জিনিস ছাড়া বাকি সামগ্রীর দাম ভারী বেশি বলেই মনে হলো আমার, তাই বাকি শপিং ক্যান্ডি থেকে করব বলেই স্থির করলাম। তবে উইন্ডো শপিং এবং জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া করে নিতে আমরা ঘুরে দেখে নিলাম পুরো এম্পোরিয়ামটা। আপনাদের সামনেও তুলে ধরলাম যাতে শ্রীলঙ্কার গিফট আইটেম সম্বন্ধে আপনারাও একটা ধারণা করে নিতে পারেন। আমরা এগিয়ে চলেছি ডাম্বুলার গোল্ডেন টেম্পলের দিকে। আমরা এসে পড়েছি ডাম্বুলাতে। শ্রীলঙ্কার ডাম্বুলা বলে একটা জায়গা, সেখানে গোল্ডেন টেম্পল। এখানে দেখুন কি বিরাট বড় একটা বুদ্ধার মূর্তি রয়েছে, গোল্ডেন কালারের, ভীষণ সুন্দর। আর আমার জাস্ট অপোজিটে দেখাচ্ছি সেখানে একটা গোল্ডেন টেম্পল রয়েছে, সেটা একটুখানি দেখে নিন আপনারা। 1991 সালে এই জায়গাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়। কলম্বো থেকে 148 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বৌদ্ধ স্বর্ণ মন্দির। গৌতম বুদ্ধ এই গোল্ডেন টেম্পলে ধর্মচক্র মুদ্রায় স্থাপিত। ধর্মচক্র মুদ্রা হলো বৌদ্ধ ধর্মের একটি পবিত্র হাতের অঙ্গভঙ্গি। একবার লক্ষ্য করে দেখুন, ধর্মচক্র মুদ্রায় উভয় হাত বুকের স্তরে রাখা। এখানে রক টেম্পল এখানে দেখাচ্ছে অ্যারো দিয়ে, জানি না ভেতরে কি আছে। এই যে কেভের মতো দেখলেন, অনেকগুলি সিঁড়ি রয়েছে, চলুন উঠে দেখা যাক কি আছে উপরে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চলুন শুনে নেওয়া যাক ধর্মচক্র মুদ্রার বিষয়টা কি। ধর্মচক্র মুদ্রায় গৌতম বুদ্ধের প্রতিটি হাতের বুড়ো আঙুল এবং তর্জনী স্পর্শ করে একটি বৃত্ত তৈরি করা হয়েছে। বাম ও ডান বুড়ো আঙুলের টিপস এবং তর্জনী একসাথে স্পর্শ করা হয়েছে। বাম হাতের তালুর ভেতরের দিকে এবং ডান হাতের তালুর বাইরের দিকে মুদ্রা ধর্মের চাকা ঘুরানোর প্রতীক, যা বুদ্ধের শিক্ষার প্রতিনিধিত্ব করে, যা অজ্ঞতা দূর করে। এটি জ্ঞান এবং পদ্ধতির মিলন বা প্রজ্ঞা এবং উভয়কে প্রতিনিধিত্ব করে। মধ্যমা আঙুল বুদ্ধের শিক্ষা শ্রোতাদের প্রতিনিধিত্ব করে, তর্জনী অনুসন্ধানকারীদের প্রতিনিধিত্ব করে এবং ছোট আঙুলটি মহাযানের প্রতিনিধিত্ব করে, এবং বাম হাত 3টি প্রসারিত আঙুল বৌদ্ধ নীতির 3টি রত্নকে প্রতিনিধিত্ব করে, বুদ্ধ, ধর্ম এবং সংঘ। ধর্মচক্র মুদ্রা শ্বাস এবং জীবনশক্তি সাহায্য করার জন্য বলা হয়। এটি মানুষকে মহাজাগতিক শক্তি এবং মহাবিশ্বের সাথে সম্পর্কিত অনুভূতির সাথে সংযোগ করতেও সহায়তা করতে পারে। গোল্ডেন টেম্পলের এক পাশ দিয়ে
গুহার আকৃতি যে সিঁড়ি, সেইখান দিয়েই ওপরের অংশটাতে উঠে এসেছি এই মুহূর্তে প্রদক্ষিণ করছি চাতালটা। চাতালে রয়েছে প্রচুর শাখা মৃগের আনাগোনা, ছোট বড় সব রকমের রয়েছে। কেউ বা মায়ের কোলে নিরাপদ আশ্রয়, কেউ আবার বেশ স্বাবলম্বী। এরা সব শ্রীলঙ্কার এন্ডেমিক টক ম্যাকাক। বয়স বাড়ার সাথে সাথে স্ত্রী ম্যাকাকদের মুখ কিছুটা গোলাপি বর্ণ হতে থাকে। এই যে গোল্ডেন টেম্পলার বুদ্ধ মূর্তি, তা মূলত কংক্রিট দিয়ে বানানো, তার উপর সোনার জল করা। ওই যে কাঁচের দরজা দেখছেন, ওর ভেতর দিয়ে ঢুকে রয়েছে একটি মিউজিয়াম। আসুন ঘুরে দেখাই। মিউজিয়ামের মধ্যে রয়েছে বেশ কিছু পুরনো পেইন্টিং। প্রথমে দোতলা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। এটা হচ্ছে গোল্ডেন টেম্পলের অপোজিটে যে একটা মিউজিয়াম রয়েছে আর কি, সেটার ভেতরটা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা, বিভিন্ন কান্ট্রি থেকে কালেকশন করা বুদ্ধর মূর্তি এখানে রাখা রয়েছে। দেখুন আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। রয়েছে টুথ রেলিকের রেপ্লিকা, তাতে ঝলমল করছে সোনায় মোড়ানো অশ্বত্থ পাতা। ভূষিত রয়েছে প্রচুর অলংকার। গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি ছাড়াও এখানে রয়েছে বৌদ্ধ ধর্মের প্রচুর প্রাচীন পুঁথিপত্র আর এই ধর্ম সম্পর্কিত প্রচুর প্রাচীন জিনিস। রয়েছে কোষ্ঠী পাথরের হিন্দু দেবতা গণপতির মূর্তি। সোনায় মোড়ানো কোষ্ঠী পাথরের এই বিগ্রহ কিন্তু সত্যি অপূর্ব। গৌতম বুদ্ধের ডান দিকের ক্যানাইন দাঁত বর্তমানে রয়েছে ক্যান্ডি শহরে টুথ রেলিক টেম্পলে। সেই ঐতিহাসিক ঘটনা বর্ণনা করা হয়েছে এই মিনিয়েচার মডেলগুলির মাধ্যমে। গৌতম বুদ্ধের পবিত্র দাঁতকে ঘিরে প্রত্যেক বছর জুলাই আগস্ট মাসে শ্রীলঙ্কায় এই উৎসব পালিত হয়, যার নাম ইসালা পেরাহরা। গৌতম বুদ্ধের সেই পবিত্র দাঁতকে নিয়ে যে শোভাযাত্রা, তারই মিনিয়েচার মডেল এটি। অল ওভার মিউজিয়ামটা কিন্তু ভীষণ সুন্দর, বহু পুরনো আর্টিফ্যাক্টস রয়েছে এখানে। শ্রী গৌতম বুদ্ধের জীবন কথা এখানে করা রয়েছে দেওয়ালে দেওয়ালে। জানি না ক্যামেরার মাধ্যমে কতটা দেখতে পাচ্ছেন আপনারা। গোল্ডেন টেম্পলের বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর সাজানো। ওই দেখুন, পাথরটির ওপর ভান্তেদের শৃঙ্খলাবদ্ধ সারি। আসলে ভান্তে শব্দের অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু। মূর্তিগুলি এতটাই নিখুঁত, দেখে মনে হতেই পারে এগুলি সত্যিকারের মানুষ। আমরা এবার এগিয়ে চলেছি বিখ্যাত ডাম্বুলার কেভ টেম্পলের দিকে। 300 সিঁড়ি এখানে। আমরা কেভ টেম্পল ডাম্বুলাতে এবার উঠছি। যে কিংস ওয়ে এখানে লেখা রয়েছে, এন্ট্রেন্স টু কেভ টেম্পল। এই হলো টিকিট কাউন্টার। এলকেআর একটা ছিল নিচে, খানিকটা উঠে এসছে, অল্প একটু, অনেকটা বাকি এখনো। এসে পড়েছি ডাম্বুলা কেভ টেম্পলে, এখন উঠছি। এখানে সিঁড়ির সংখ্যা 300টা। তো রেস্ট করবার জায়গা আছে সাইডে, যে এই যে বসে আছি এখানগুলোতে, বসে খানিকক্ষণ রেস্ট নিয়ে নিয়ে উঠছি। তারপর ওই যে শেডটা দেখা যাচ্ছে, সম্ভবত এটাই শেষ প্রান্ত। ভেবেছিলাম এটাই শেষ প্রান্ত, কিন্তু 300 সিঁড়ি শেষ হয়নি জানেন, আরও উঠতে হবে উপরে। ওই যে আরও সিঁড়ি, পাহাড়ের খাদ অব্দি দেখা যাচ্ছে না, গাছগাছালি রয়েছে। পাহাড়ের ওপরটা কুয়াশায় ঢাকা, কিন্তু তেমন ঠান্ডা নেই, বেশ গরম। একদম পারফেক্ট। আজকে একদিনে শিখ লিয়া, আবার উইদিন 2 আওয়ার্স। খুব টাফ দুটো একসাথে করা।
সিঁড়ির পাশগুলোতে পসরা সাজিয়ে বসেছে নানান দোকানিরা। দেখুন একবার, জাস্ট অসাধারণ না? দেখুন এতটা উঠে এসেছি। এতগুলো সিঁড়ি দিয়ে উঠবার ক্লান্তি নিমেষেই ভুলিয়ে দেয় হালকা কুয়াশা মোড়া সবুজের গালিচায় ঢাকা পাহাড়ি দৃশ্য। অবশেষে পৌঁছেছি পাহাড়ের চূড়ায়। এইখানে জুতো রাখার জায়গা, মানে ফাইনাল ডেস্টিনেশন। এটাই এন্ট্রেন্স, মানে 300 সিঁড়ি চড়বার পর এইখান দিয়ে বাঁ দিক দিয়ে এন্ট্রেন্স, এখানেই আমাদের ঢুকতে হবে। গাইড চার্জ হলো, কাউন্টারে লেখা আছে যা 750 LKR। এবার সেটা গাইড আপনি নিতেও পারেন, আমরা গাইড নেব না। 1187 থেকে 1196 AD এই সময়ের মধ্যে রাজা নিশাঙ্কা মাল্লার ইনস্ক্রিপশন এগুলো। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মূলত ডাম্বুলার এই কেভ টেম্পল ট্যুরিস্টদের জন্য খোলা থাকে। ডাম্বুলা ক্রিকেট ভেন্যু হিসেবে বিখ্যাত, কিন্তু সব থেকে বেশি বিখ্যাত বোধহয় এই রক কেভ টেম্পলের জন্য। এই মন্দির পুরো একটি পাহাড় কেটে কেটে তৈরি করা। সর্বসাকুল্যে 5টি গুহার সমন্বয়ে তৈরি এই কেভ টেম্পল। শায়িত বুদ্ধমূর্তি সহ এর ভেতরে রয়েছে অসংখ্য বুদ্ধমূর্তি। সব মিলিয়ে প্রায় 153টা বুদ্ধমূর্তি হবে। এছাড়াও রয়েছে 3টি শ্রীলঙ্কান রাজাদের মূর্তি এবং 4 জন হিন্দু দেবদেবীর মূর্তি। 2100 বর্গমিটার জায়গা দেওয়ালে দখল করে রয়েছে প্রাচীন মুরাল চিত্র। গৌতম বুদ্ধের আগমনের বহু আগে প্রাগৈতিহাসিক যুগে প্রাচীন শ্রীলঙ্কানরা নাকি এই গুহাগুলিতেই বসবাস করতেন। ফলে এই কমপ্লেক্সের কাছেই ইব্বান কাটুয়া নামে 2700টি নরকঙ্কাল পাওয়া গেছে। সে যাই হোক, আমরা অবশ্য এ যাত্রায় ইব্বান কাটুয়াতে যাইনি। ডাম্বুলার এই গুহা মন্দিরই ছিল আমাদের এবারের দ্রষ্টব্য। এই মন্দির কমপ্লেক্সটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে। ওই যে বলছিলাম না আপনাদের, হিন্দু দেবদেবীর মূর্তি এই জায়গাটিতেই রয়েছে। 1938 সালে মন্দির কমপ্লেক্সটি সাজানো হয় সম আয়তন এবং সমবিভক্ত তোরণ এবং খিলান দিয়ে। গুহার ভেতরের ছাদের পাথর বেশ রংচঙে ধর্ম সম্পর্কিত ছবি আঁকা রয়েছে। এই ছবির মধ্যে গৌতম বুদ্ধ, বোধিসত্ত্বাভাস এবং নানান দেবদেবীর ছবি বিদ্যমান। এমন উত্তমভাবে সংরক্ষিত প্রাচীন স্থাপত্য পর্যটকদের কাছে সত্যিই নজর কাড়া। খ্রিস্টপূর্ব 2য় এবং 3য় শতকে এটি সব থেকে বৃহত্তম বৌদ্ধ মঠে পরিণত হয়। রাজা ভালগাম্বা খ্রিস্টপূর্ব 1ম শতকে ঐতিহাসিক সিদ্ধান্ত নেন এই গুহা সমষ্টিকে মন্দিরে পরিবর্তিত করবার জন্য। অসাধারণ অভূতপূর্ব এই জায়গা। ডাম্বুলা কেভ টেম্পল 100% রেকমেন্ডেড জায়গা। অবশ্যই আসবেন এখানে, যদি না আসেন সত্যি খুব মিস করবেন। রাজা ভালগাম্বার পর খ্রিস্টপূর্ব 11 শতক পর্যন্ত বিভিন্ন রাজা এর পর্যায়ক্রমে সমৃদ্ধি সাধন করেন। এরপর থেকেই এটি একটি বিশাল মন্দিরে পরিণত হয়। রাজা নিশাঙ্কা মাল্লা 1990 সালে এই গুহা কমপ্লেক্সে 70টা বুদ্ধমূর্তি সংযোজন করেন। 18 শতকে রাজা কান্দেয়ান অনেক গুহা পুনরুদ্ধার করেন এবং রং করান। বৃহত্তম 2য় গুহাটিতে 16টি দাঁড়ানো ও 40টি বসানো বুদ্ধ, প্রভু সামান এবং বিষ্ণুর মূর্তি রয়েছে। 12 শতকে নাকি রাজা নিস্কান্দা মাল্লা এই গুহার 50টি মূর্তিকে সোনা দিয়ে মোড়াতে বিশেষভাবে দায়িত্ব পালন করেন। মহারাজের নাম অনুসারে এই গুহাটিকে মহারাজার গুহা নামে ডাকা হয়। এবার বলি 3য় গুহাটির কথা। এর নাম মহা আলুট বিহার বা গ্রেট নিউ মনাস্ট্রি। এর ছাদ এবং দেওয়াল ক্যান্ডি স্টাইলের চিত্র দ্বারা সুসজ্জিত। এই সব চিত্র আঁকা হয়
রাজা কৃতি শ্রী রাজ সিংয়ের শাসনামলে, যিনি বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কেভ টেম্পলের এই যে 5টি গুহা, তার এক একটি নাম। প্রথমটি দেব রাজা বিহারা অর্থাৎ টেম্পল অফ দ্য কিং অফ গডস। দ্বিতীয়টি মহারাজা বিহারা অর্থাৎ টেম্পল অফ দ্য গ্রেট কিং। তৃতীয়টি মহা অলুট বিহারা, দ্য গ্রেট নিউ টেম্পল। চতুর্থটি হল পশ্চিমা বিহারায়া, দ্য ওয়েস্টার্ন টেম্পল। এবং সর্বশেষটি অর্থাৎ পঞ্চমটি হল দেওয়ানা অলুট বিহারা অর্থাৎ দ্য সেকেন্ড নিউ টেম্পল। আচ্ছা, গৌতম বুদ্ধের ধর্মচক্র মুদ্রার কথা তো আমি এর আগে এই ভিডিওতে বলেছি আপনাদের, কিন্তু শ্রীলঙ্কায় এসে দেখলাম এখানের বেশিরভাগ মন্দিরে রিক্লাইনিং বুদ্ধার স্ট্যাচু রয়েছে। রিক্লাইনিং বুদ্ধা প্রতিনিধিত্ব করে গৌতম বুদ্ধের অসুস্থতা অথবা শেষ সময়কার চিত্র, যখন তিনি পরিনির্বাণে প্রবেশ করতে চলেছেন। মৃত্যুর পরে মহান পরিত্রাণের পর্যায়, যা কেবলমাত্র আলোকিত আত্মারা অর্জন করতে পারে। আর বসে থাকা গৌতম বুদ্ধের মূর্তিকে শিক্ষা দেয়া বা ধ্যান মুদ্রায় বসে আছেন বলে বিশ্বাস করা হয়। আর চলমান অর্থাৎ হাঁটতে উদ্যত গৌতম বুদ্ধের মূর্তিগুলি কি বোঝায় জানেন? চলমান গৌতম বুদ্ধ হল জ্ঞানার্জনের দিকে তার যাত্রা শুরু করছেন বা উপদেশ দেওয়ার পরে ফিরে আসছেন তখনকার। গৌতম বুদ্ধের হাতের মুদ্রা নির্দেশ করে 4 রকমের আধার, যেমন শিক্ষাদান, জ্ঞান, পরিনির্বাণ এবং ধ্যান। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই রিক্লাইনিং বুদ্ধা স্ট্যাচু হল সৌভাগ্য এবং ধার্মিকতার প্রতীক। গৌতম বুদ্ধ যখন 80 বছর বয়সে দেহ রেখেছিলেন, তার সারা জীবনের শিক্ষা, সারা জীবনের জ্ঞান তার প্রিয় শিষ্যদের মধ্যে দান করেছিলেন, সর্বোপরি ছড়িয়ে দিয়েছিলেন তার শিষ্যদের মধ্যে। সাহিত্য গৌতম বুদ্ধের মূর্তি পুনর্জন্ম থেকে মুক্তির পথের দিশা দেখায় বলে বিশ্বাস করা হয়। শেষ কি অসাধারণ! এতদিন আগে এত সুন্দর কি বলবো গুহাচিত্র যে হতে পারতো, এত কালারফুল এবং এত সুন্দর, ভাবা যায় না। কেভ টেম্পলের বাইরেটায় বেরোতেই চোখে পড়ল একটি পদ্ম ফুলের কুণ্ড। পাহাড়ের এতটা উঁচুতে থাকাই জলাশয় বেশ অবাক করলো আমাদের। মানতেই হবে জানেন, এতদিনের প্রাচীন জিনিস এত সুন্দর মেনটেনেন্স ছাড়া টিকে থাকা সত্যি খুব মুশকিল। শালুকগুলো ফোটাচ্ছে, একবার দেখুন শুধু কি অপূর্ব রংটা, দেখুন কি সুন্দর। ডাম্বুলা কেভ টেম্পল দেখে নিয়ে আমরা এবার এগিয়ে চলেছি ক্যান্ডি শহরের দিকে। পথে দেখে নেব স্পাইস গার্ডেন। Cinnamon, correct. It is made from the box. Yes. We get it from the box. So this is we call cinnamon, but in this we call dalchini bark.
roll by hand. After this, you grind the sun 1 week. Then come the brownish stick, cinnamon stick. You know, cardamom, anise, cumin, coriander, clove, curry leaf. 7 spices together mix, well roasted. We grind. We call curry masala. Normally, India you can buy the garam masala. Garam masala. Chicken masala, tikka masala. You're vegetarian or non-vegetarian? Non-vegetarian. Non-vegetarian, because we use this curry, non-vegetarian space for chicken, mutton, fish curry also. We great making the powder. We call nutmeg powder. Can use like a rice pudding, custard baking also. Then after come the maize, we call the nutmeg maize. Now the 15 kind of herbs. Main basic ingredients: sesame oil, mimosa, turmeric, some herbs combination to mix making the oil. This oil you can apply the skin for the eczema. Eczema. And for psoriasis, no dermatitis, skin disease. And some people Sri Lanka can use like a head for the dandruff. So normally some people eczema, we use it like a medicine like a hydrocortisone. We use it like a hydrocortisone, our skin is sensitive, stop in itching but no chance kill the bacteria. Ginger tea. Ginger tea, yes. জিঞ্জারের তো কোনো গন্ধই নাই। Powder, turmeric powder, you can use like a yellow rice, dal curry, chicken, beef curry also. You know saffron is very expensive. We try, then after come the brown. Reddish type of, these are the flowers. Flowers, yeah. Because if we have this clove, can use like a toothpick. Sri Lanka we do the clove, cardamom, cinnamon, ginger, nutmeg, lavender. You know lavender? Combination to mix making the powder. Just apply your tooth, our tooth like white. Oh. Some people chew the beetle, our mouth come red color. Some people drinking the tea, coffee, beer, stain for the nicotine. We use this powder, just apply like a white tea, pearl white we call it. This seed we can wash, we dry in the sun. We're making the powder, chocolate powder. Yes. So we take the 1 liter hot water, 2 teaspoon chocolate powder, okay? 2 teaspoon chocolate powder, 1 teaspoon milk, half teaspoon sugar, mix and drink sweet and sugar. Not like big fruit, very small fruits. This pineapple when dry fins are so red colors, we won't cut very small pineapple, you know, saffron, lemon, honey and couscous. Combination to mix making the powder, we call red pineapple powder. Take glass of the hot water, tea or coffee, 1 teaspoon pineapple powder, mix and drink for a day 1 time. Go for the 2 month for the detox. Iced tea, how to make Sri Lankan curry mix. So then after we have the medicine, I will show one by one. You can follow with these numbers. আমি এই স্পাইস গার্ডেনের অ্যাড্রেসটা আপনাদের দিয়ে রাখলাম, ফ্রিতে ঘুরে দেখে নিতে পারেন। আর যদি প্রয়োজন হয় কোনো স্পাইস অথবা আয়ুর্বেদিক মেডিসিন কিনেও নিতে পারেন এনাদের এখান থেকে। আমরা এগিয়ে চলেছি ক্যান্ডি শহরের উদ্দেশ্যে। পথে ডিনার সেরে নেব ইন্ডিয়ান সামার রেস্টুরেন্টে। কলম্বো, মিরিসা আর ক্যান্ডিতে রয়েছে এই রেস্টুরেন্টের ব্রাঞ্চ। খাওয়া দাওয়া এক কথায় দারুণ। শ্রীলঙ্কা গেলে অবশ্যই এই জায়গাগুলোতে ইন্ডিয়ান সামার ট্রাই করতেই পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের পর্বে দেখব ক্যান্ডি শহর, জেনে নেব কি কি দ্রষ্টব্য রয়েছে এইখানে। আমার শ্রীলঙ্কা সিরিজ কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না। গুড বাই।